সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন টাইপ 1 মার্কস 2 পৃষ্ঠা 137 পরবর্তী অংশ 1 নাগরিক সমাজ কাকে বলে? নাগরিক সমাজের কাজ কি? নাগরিক সমাজ হল সমাজের কিছু সংখ্যক মানুষের এমন এক সংগঠন যা সরকার, বাণিজ্যিক সংস্থা ও রাজনৈতিক দলের বাইরে থেকে নাগরিকদের দাবি দাওয়া আদায়ে স্বাধীনভাবে কাজ করে। নাগরিক সমাজ জনগণের গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতাকে সুনিশ্চিত করতে সাহায্য করে। নাগরিক সমাজের প্রধান কাজ হল জনগণের অধিকার ও স্বার্থ রক্ষা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ইত্যাদি। 2 নাগরিক সমাজ আন্দোলন বলতে কি বোঝায়? নাগরিক সমাজের আন্দোলনের প্রধান লক্ষ্য কি? নাগরিক সমাজ আন্দোলন বলতে এমন এক সামাজিক ও রাজনৈতিক আন্দোলনকে বোঝায় যেখানে নাগরিকরা স্বেচ্ছায় সংগঠিত হয়ে সমাজের বৃহত্তর স্বার্থের জন্য কাজ করে। নাগরিক সমাজের আন্দোলনের প্রধান লক্ষ্য হল সরকারের উপরে চাপ সৃষ্টি করে নাগরিকদের দাবি দাওয়া আদায় করা, নাগরিকদের নানাবিধ সমস্যার সমাধানে সচেষ্ট হওয়া এবং অন্য যে কোনো সামাজিক সংকট ন্যায় প্রতিষ্ঠা করে গণতন্ত্রের ভিত্তি মজবুত করা। পৃষ্ঠা 138 3 নাগরিক সমাজের আন্দোলনের ধারণা যেসব উপাদানের উপর ভিত্তি করে গড়ে ওঠে তার মধ্যে দুটি উপাদান উল্লেখ করো। নাগরিক সমাজের আন্দোলনের ধারণা যেসব উপাদানের উপরে ভিত্তি করে গড়ে ওঠে তার মধ্যে দুটি উপাদান হল 1 নাগরিক সমাজের আন্দোলনে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ এবং 2 যে সমস্যা বা ইস্যু নিয়ে নাগরিক সমাজের আন্দোলন গড়ে ওঠে সে সম্পর্কে সার্বিক সচেতনতা। 4 নাগরিক সমাজের আন্দোলনের সঙ্গে গণতন্ত্রের সম্পর্কের দুটি দিক উল্লেখ করো। নাগরিক সমাজের আন্দোলনের সঙ্গে গণতন্ত্রের সম্পর্কের দুটি দিক হল 1 নাগরিক সমাজের আন্দোলন সবসময় নাগরিকদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় কাজ করে। 2 নাগরিক সমাজের আন্দোলনকে গণতন্ত্রের একটি পূর্ব শর্ত বলে মনে করা হয়। যে রাজনৈতিক ব্যবস্থায় নাগরিক সমাজের আন্দোলনের কোনো অস্তিত্ব নেই তাকে অনেকে সুস্থ গণতন্ত্র বলে মনে করেন না। 5 নাগরিক সমাজের আন্দোলনের গুরুত্বের দুটি দিক উল্লেখ করো। নাগরিক সমাজের আন্দোলনের গুরুত্বের দুটি দিক হল 1 নাগরিক সমাজের আন্দোলন নাগরিক অধিকার রক্ষায়, নাগরিক সমস্যার প্রতিবিধানে এবং সামাজিক পরিবর্তনের কাজে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের সুযোগ করে দেয়। 2 নাগরিক সমাজের আন্দোলন জনসচেতনতা গড়ে তুলতে সাহায্য করে, বিভিন্ন ইস্যুতে জনগণের অধিকার সম্পর্কে নাগরিকদের সজাগ করতে উদ্বুদ্ধ করে। 6 আধুনিক গণতান্ত্রিক সমাজে নাগরিক সমাজের আন্দোলনকে মান্যতা দেওয়ার দুটি দিক উল্লেখ করো। আধুনিক গণতান্ত্রিক সমাজে নাগরিক সমাজের আন্দোলনকে মান্যতা দেওয়ার দুটি দিক হল 1 নাগরিক সমাজের আন্দোলন গণতান্ত্রিক সমাজে সামাজিক ন্যায় প্রতিষ্ঠার কাজে নাগরিকদের অধিকার সুরক্ষার ব্যাপারে সরকারকে তার যথাযথ দায়িত্ব পালন করানোর ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2 গণতন্ত্রে নাগরিক সমাজের আন্দোলন সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থার পরিচয়কে তুলে ধরে। এজন্য নাগরিক সমাজের আন্দোলনকে গণতন্ত্রের পূর্ব শর্ত বলে আখ্যা দেওয়া হয়। সমাজবিজ্ঞানীদের মতে যে গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিক সমাজকে আন্দোলন করতে দেওয়া হয় না তাকে গণতান্ত্রিক রাষ্ট্র বলা যায় না। 7 ভারতে নাগরিক সমাজের আন্দোলন কখন গড়ে ওঠে? ব্রিটিশ ভারতে উল্লেখযোগ্য নাগরিক সমাজের আন্দোলনগুলি কি? 19 শতকের ভারতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে সমাজ সংস্কারকরা শক্তিশালী নাগরিক আন্দোলন গড়ে তুলেছিলেন। ব্রিটিশ ভারতের উল্লেখযোগ্য নাগরিক আন্দোলনগুলি হল রাজা রামমোহন রায়ের নেতৃত্বে সতীদাহ প্রথা রোধে ব্রাহ্ম সমাজের আন্দোলন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিধবা বিবাহ আন্দোলন, জ্যোতিবা ফুলের নারী শিক্ষার আন্দোলন, স্বামী দয়ানন্দ সরস্বতীর আর্য সমাজের নেতৃত্বে সমাজ সংস্কারের আন্দোলন প্রভৃতি। 8 স্বাধীন ভারতের নাগরিক সমাজের আন্দোলনগুলির মধ্যে চিপকো আন্দোলনকে কেন ব্যতিক্রমী নাগরিক আন্দোলন বলা হয়? এই আন্দোলন কোথায় কোন সময়ে গড়ে ওঠে? স্বাধীন ভারতের নাগরিক সমাজের আন্দোলনগুলির মধ্যে চিপকো আন্দোলন সব দিক থেকেই একটি ব্যতিক্রমী আন্দোলন। উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয় অঞ্চলে অরণ্য নিধনের পরিকল্পনার বিরুদ্ধে যেভাবে গ্রামীণ মহিলারা একজোট হয়ে অভিনব পদ্ধতিতে এই আন্দোলন গড়ে তুলেছিলেন তার জন্য এই আন্দোলনকে একটি ব্যতিক্রমী আন্দোলন বলা হয়। 1973 সালে উত্তরাখণ্ডে চামোলি জেলার রেনি গ্রামে রয়কা দন্তের 9 চিপকো আন্দোলনের সূচনা ঘটে। 9 চিপকো আন্দোলনকে কেন একটি নারী আন্দোলন বলে আখ্যা দেওয়া হয়? অথবা দেখাও কিভাবে চিপকো আন্দোলন একটি নারী আন্দোলন। HSWB-CHSE মডেল কোয়েশ্চেন। চিপকো আন্দোলনের প্রথম সারিতে ছিলেন গ্রামীণ মহিলারা। উত্তরাখণ্ডের চামোলি জেলার রেনি গ্রামে গৌরা দেবীর নেতৃত্বে এই আন্দোলন গড়ে ওঠে। গ্রামীণ মহিলারা যেভাবে একজোট হয়ে গাছকে আঁকড়ে ধরে ঠিকাদার বাহিনীর গাছ কাটা রুখে দিতে পেরেছিলেন তাতে চিপকো আন্দোলন পরিবেশগত আন্দোলনের পাশাপাশি একটি নারী আন্দোলনে পরিণত হয়। 10 চিপকো আন্দোলনের দুটি উদ্দেশ্য উল্লেখ করো। 1
চিপকো আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল বনভূমি সংরক্ষণ। ঠিকাদারদের বৃক্ষ নিধনের কর্মকাণ্ড যেভাবে হিমালয়ের বনাঞ্চলকে ধ্বংস করতে শুরু করেছিল তার বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছিল এই আন্দোলন। 2. এই আন্দোলনের অপর একটি উদ্দেশ্য ছিল প্রাকৃতিক সম্পদ রক্ষণাবেক্ষণে স্থানীয় মানুষের ভূমিকাকে তুলে ধরা। 11. চিপকো আন্দোলনে চিপকো শব্দের অর্থ কি, গ্রামীণ মহিলারা কিভাবে এই অভিনব আন্দোলনে সামিল হন। হিন্দি শব্দ চিপকোর অর্থ হল জড়িয়ে ধরা বা আঁকড়ে থাকা। সরকারি পারমিট নিয়ে ঠিকাদারের লোকজনেরা গাছ কাটতে এলে গ্রামের মহিলারা গাছ কাটা রুখতে দল বেঁধে তারা গাছকে জড়িয়ে ধরে দিনরাত দাঁড়িয়ে থাকেন। তারা এইরূপ অভিনব পদ্ধতিতে এই আন্দোলনে সামিল হন। 12. চিপকো আন্দোলনের দুটি গুরুত্ব উল্লেখ করো। চিপকো আন্দোলনের দুটি গুরুত্ব হল: 1. এই আন্দোলন ছিল পরিবেশ রক্ষার প্রথম নারী আন্দোলন। এই আন্দোলনে প্রথম সারিতে ছিলেন গ্রামের মহিলারা। গৌড়া দেবীর নেতৃত্বে তারা যেভাবে হিমালয়ের বনভূমিতে গাছগুলিকে আঁকড়ে ধরে বৃক্ষ নিধন রুখে দিতে পেরেছিলেন তা এই আন্দোলনকে পরিবেশ রক্ষায় প্রথম নারী আন্দোলনের অভিধায় ভূষিত করেছে। পৃষ্ঠা 139। 2. চিপকো আন্দোলন ছিল এক অহিংস প্রতিরোধের আন্দোলন। যেভাবে গ্রামের মহিলারা সম্পূর্ণ নিরস্ত্র হয়ে শুধু গাছগুলিকে আঁকড়ে ধরে এই অহিংস প্রতিরোধের আন্দোলন গড়ে তুলেছিলেন তার কোনো নজর আমাদের দেশে কোথাও কখনো দেখা যায়নি। 13. পরিবেশ রক্ষায় চিপকো আন্দোলনের তাৎপর্যের দুটি দিক বর্ণনা করো। পরিবেশ রক্ষায় চিপকো আন্দোলনের তাৎপর্যের দুটি দিক হল: 1. চিপকো আন্দোলন নির্বিচারে গাছ কাটা ও বনভূমি ধ্বংস করাকে রুখে দিয়ে বন সংরক্ষণের গুরুত্বকে তুলে দিতে পেরেছিল। 2. বন সম্পদের ব্যবহার ও রক্ষণাবেক্ষণে স্থানীয় অধিবাসীদের ভূমিকাকে প্রতিষ্ঠিত করেছিল চিপকো আন্দোলন। 14. পরিবেশগত সচেতনতা ও পরিপোষক বা টেকসই উন্নয়নের বিষয়ে চিপকো আন্দোলনের ভূমিকা কী ছিল। আন্দোলনের ফলে উত্তরাখণ্ডের হিমালয় সংলগ্ন গ্রামগুলিতে পরিবেশগত সচেতনতা গড়ে উঠেছিল। এই আন্দোলন গ্রামের মানুষদের সজাগ ও সচেতন করে সুষম বাস্তুতন্ত্র বজায় রাখার গুরুত্বকে তুলে ধরতে পেরেছিল। পরিপোষক বা টেকসই আন্দোলনের যে নীতিকে আধুনিক পরিবেশবিদরা বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চান তা চিপকো আন্দোলনে দেখা যায়। এই আন্দোলন প্রাকৃতিক সম্পদের সুরক্ষা ও মানুষের জীবনযাপনের মধ্যে একটি মেলবন্ধন গড়ে তুলতে সফল হয়েছিল। এর গুরুত্বও কম নয়। 15. চিপকো আন্দোলনের ফলাফলের দুটি দিক উল্লেখ করো। চিপকো আন্দোলনের ফলাফলের দুটি দিক হল: 1. গাছ কাটার উপরে নিষেধাজ্ঞা। চিপকো আন্দোলনের ফলে 1980 সালে উত্তরাখণ্ডের হিমালয়ের বনাঞ্চলে গাছ কাটার উপরে সরকারি নিষেধাজ্ঞা জারি হয়। 2. সরকারি পরিবেশ নীতির উপরে প্রভাব। চিপকো আন্দোলনের ফলে সরকারের পরিবেশ সংরক্ষণ সম্পর্কিত নীতির পরিবর্তন ঘটানো হয়। হিমালয়ের বনাঞ্চল সংরক্ষণে সরকার নতুন নীতি ঘোষণা করে যেখানে বনাঞ্চল সংরক্ষণে স্থানীয় অধিবাসীদের ভূমিকাকে মান্যতা দেওয়া হয়। 16. চিপকো আন্দোলনের মূল্যায়নের দুটি দিক এর সংক্ষিপ্ত বিবরণ দাও। চিপকো আন্দোলনের মূল্যায়নের দুটি দিক হল: 1. চিপকো আন্দোলন হিমালয়ের বনাঞ্চল সংরক্ষণে এবং পরিবেশ রক্ষার কাজে উত্তরাখণ্ড সহ ভারতের মানুষদের সচেতন করে তুলেছিল। 2. চিপকো আন্দোলনের প্রভাব শুধু ভারতবর্ষের মধ্যে সীমিত থাকেনি। এই আন্দোলনের প্রভাব ভারতের বাইরে বিশ্বের বহু দেশে, বিশেষ করে আফ্রিকার রেইন ফরেস্ট এলাকায় বসবাসকারী মানুষদের প্রভাবিত করতে সক্ষম হয়েছিল। 17. চিপকো আন্দোলনের মূল্যায়নে কেন এই আন্দোলনকে ব্যতিক্রমী নাগরিক আন্দোলন বলা হয় তার দুটি কারণ উল্লেখ করো। চিপকো আন্দোলনের মূল্যায়ন করতে গিয়ে সমাজ বিজ্ঞানীরা একে ভারতের নাগরিক আন্দোলনগুলির মধ্যে ব্যতিক্রমী আখ্যা দিয়েছেন। এর দুটি কারণ হল: 1. চিপকো আন্দোলন পরিবেশ সংরক্ষণে গ্রামীণ মহিলাদের একটি অভিনব অহিংস আন্দোলন। 2. চিপকো আন্দোলনের অহিংস প্রতিরোধ স্থানীয় মানুষদের অংশগ্রহণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, পরিপোষক উন্নয়ন এবং পরিবেশ সচেতনতা গড়ে তোলে। 18. চিপকো আন্দোলনের দুটি বৈশিষ্ট্য লেখো। HSWB-CHSE মডেল কোয়েশ্চেন। চিপকো আন্দোলনের দুটি বৈশিষ্ট্য হল: 1. মহিলাদের সক্রিয় নেতৃত্ব। চিপকো আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য হল স্থানীয় অধিবাসী হিসেবে গ্রামীণ মহিলাদের একজোট হয়ে এগিয়ে আসা এবং আন্দোলনের প্রথম সারিতে থেকে সক্রিয় নেতৃত্ব দেওয়া। 2. অহিংস প্রতিরোধের শান্তিপূর্ণ আন্দোলন। চিপকো আন্দোলনকে অহিংস প্রতিরোধের এক শান্তিপূর্ণ আন্দোলন বলা হয়। চিপকো আন্দোলন দেখায় যে ঠিকাদার বাহিনীর গাছ কাটা রুখতে সম্পূর্ণ অহিংস প্রতিরোধে গাছকে জড়িয়ে ধরে শান্তিপূর্ণ কৌশল অবলম্বন করে সফল আন্দোলন গড়ে তোলা যায়। 19. নর্মদা বাঁচাও আন্দোলন কি? এই আন্দোলন কোথায়, কখন শুরু হয়েছিল? ভারতে নদীভিত্তিক পরিবেশ আন্দোলনের একটি যুগান্তকারী দৃষ্টান্ত হল নর্মদা বাঁচাও আন্দোলন। নর্মদা নদীর উপরে নর্মদা সাগর প্রকল্পের বিরোধিতায় এই আন্দোলন গড়ে ওঠে। 1985 সালের ফেব্রুয়ারিতে নর্মদা বাঁচাও আন্দোলনের সূচনা ঘটে। 20.
নর্মদা বাঁচাও আন্দোলন গড়ে ওঠার দুটি কারণ উল্লেখ করো। নর্মদা বাঁচাও আন্দোলন গড়ে ওঠার দুটি কারণ হল: 1. নর্মদা নদীর উপর বৃহৎ বাঁধ প্রকল্পের ধ্বংসাত্মক প্রভাব। 2. নর্মদা অববাহিকায় বসবাসকারী মানুষদের জীবন জীবিকা থেকে উৎখাত হয়ে যাওয়ার সম্ভাবনা। 21. নর্মদা নদীর উপত্যকা উন্নয়নের অংশ হিসেবে ভারত সরকারের সর্দার সরোবর বাঁধ নির্মাণের বৃহৎ প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই সরকারি প্রকল্পের লক্ষ্য কী ছিল? নর্মদা নদীর উপত্যকা উন্নয়নের অংশ হিসেবে ভারত সরকারের সর্দার সরোবর বাঁধ নির্মাণের প্রকল্পে নর্মদা নদী ও তার উপনদীগুলিতে 30টি বৃহৎ বাঁধ, 135টি মাঝারি বাঁধ ও 3000টি ছোট বাঁধ নির্মাণের প্রকল্প তৈরি করা হয়। পৃষ্ঠা 140। এই সরকারি প্রকল্পের লক্ষ্য ছিল জলবিদ্যুৎ তৈরি করা, পানীয় জল সরবরাহ ও সেচের জলের ব্যবস্থা করা। 22. নর্মদা নদীর উপরে সর্দার সরোবর বাঁধ নির্মাণ প্রকল্পের নেতিবাচক দিক কী ছিল? এর ফলে নর্মদা অববাহিকা এলাকায় বসবাসকারী কতজন মানুষের ঘরবাড়ি ও জীবন জীবিকা উৎখাত হওয়ার আশঙ্কা করা হয়েছিল? নর্মদা নদীর উপরে সর্দার সরোবর বাঁধ নির্মাণের প্রকল্প রূপায়িত হলে নর্মদা অববাহিকা এলাকায় 37,000 হেক্টর বনভূমি ও কৃষিজমি জলের তলায় চলে যাওয়ার আশঙ্কা ছিল। নর্মদা অববাহিকা এলাকায় যে গ্রামগুলি ছিল সেখানে আদিবাসী ও কৃষক পরিবারের কমপক্ষে 2 লক্ষেরও বেশি মানুষের উদ্বাস্তু হওয়ার আশঙ্কা ছিল। 23. নর্মদা বাঁচাও আন্দোলনের দুটি উদ্দেশ্য উল্লেখ করো। নর্মদা বাঁচাও আন্দোলনের দুটি উদ্দেশ্য হল: 1. নর্মদা অববাহিকা এলাকায় বসবাসকারী মানুষদের জীবন জীবিকা ছেড়ে উৎখাত হওয়াকে প্রতিরোধ করা। 2. নর্মদা নদীতে বৃহৎ বাঁধ নির্মাণের ফলে পরিবেশের উপরে যে নেতিবাচক প্রভাব পড়বে সে বিষয়ে স্থানীয় মানুষদের সচেতন করে জনমত গড়ে তোলা। 24. নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্বে কারা ছিলেন? নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্বে ছিলেন মেধা পাটেকার ও তার সহকর্মীরা। পরে বাবা আমতে তার সঙ্গে তয়কার যোগ দেন। 1991 সালে বাবা আমতে এই প্রকল্প রূপায়ণের প্রতিবাদে 22 দিনের অনশন করেন। এছাড়া এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন লালবিহারী মুকাতি, ময়হস্য কয়াকার তয়হস্যই, মোহন ভাই, যোগিনী বাই, উর্মিলা দেবী, কমলা দেবী প্রমুখ। 25. নর্মদা বাঁচাও আন্দোলনের সময়কাল কতদিন ছিল? নর্মদা বাঁচাও আন্দোলন সবচেয়ে দীর্ঘ সময়ের নাগরিক আন্দোলন। এই আন্দোলন 1985 সালে শুরু হওয়ার পরে প্রায় 40 বছর ধরে চলেছিল। 26. নর্মদা নদীকে কেন মধ্য ভারতের জীবন রেখা বলা হয়? নর্মদা নদী ভারতের একটি দীর্ঘতম নদী। এটি মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাট রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। 1312 কিলোমিটার দীর্ঘ এই নদীর সঙ্গে 41টি উপনদী মিলিত হয়েছে। প্রান্তিক কৃষিজীবী ও আদিবাসী জনগোষ্ঠী, বিশেষ করে বৈগা, বয়, ঐকার, গয়াকার, গোন্ড, গয়কার মধ্যে নয়ডায় এবং ভিল উপজাতির মানুষরা প্রধানত নদী নির্ভর চাষবাসের জীবিকা নিয়ে নর্মদা অববাহিকায় বংশ পরম্পরায় বসবাস করে আসছেন। এসব কারণে নর্মদা নদীকে শুধু একটি ভৌগোলিক বিস্ময় নয়, মধ্য ভারতের জীবন রেখা বা লাইফ লাইন বলা হয়ে থাকে। 27. নর্মদা বাঁচাও আন্দোলনের মূল দাবিগুলি কি ছিল? নর্মদা বাঁচাও আন্দোলনের মূল দাবিগুলি ছিল: 1. নর্মদা নদীর উপরে বৃহদাকার সর্দার সরোবর বাঁধ নির্মিত হলে 2 লক্ষ অধিবাসীর বাস্তুচ্যুতির ও জীবন জীবিকার ক্ষতি। 2. সংরক্ষিত বনাঞ্চল, বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্যের ধ্বংস। 3. বাঁধ নির্মাণের পুনর্বাসন প্রকল্পে অস্বচ্ছতা। 4. মানবাধিকার লঙ্ঘন ও পুলিশি দমন পীড়ন। 5. পরিবেশের ব্যাপক ক্ষয়ক্ষতি। 6. নর্মদা নদী অববাহিকায় বসবাসকারী গ্রামের মানুষজনের সঙ্গে পরামর্শ না করেই বাঁধ নির্মাণ প্রকল্প রূপায়ণের সিদ্ধান্ত ইত্যাদি। 28. নর্মদা বাঁচাও আন্দোলন গড়ে ওঠার দুটি মূল কারণ উল্লেখ করো। নর্মদা বাঁচাও আন্দোলন গড়ে ওঠার দুটি মূল কারণ হল: 1. স্থানীয় বাসিন্দাদের বাস্তুচ্যুতি বা উদ্বাস্তু হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছিল যে নর্মদা বাঁচাও প্রকল্প রূপায়িত হলে প্রায় 2 লক্ষের বেশি মানুষকে তাদের ঘরবাড়ি, জীবিকা সবকিছু ছেড়ে দিয়ে চলে যেতে হবে। 2. ত্রুটিপূর্ণ পুনর্বাসন নীতি। নর্মদা উপত্যকায় বাঁধ নির্মাণের প্রয়োজনে এলাকার অধিবাসীদের জন্য যে পুনর্বাসন নীতি গ্রহণ করা হয়েছিল তা আদৌ যথোপযুক্ত ছিল না। গ্রামবাসীদের সুখা জমিতে পুনর্বাসন দেওয়ার যে নীতি নেওয়া হয়েছিল তাতে তাদের পক্ষে চাষবাসে ফিরে যাওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। 29. নর্মদা বাঁচাও আন্দোলনের সাফল্যের দুটি দিক বর্ণনা করো। নর্মদা বাঁচাও আন্দোলনের সাফল্যের দুটি দিক হল: 1. সরকারি পুনর্বাসন নীতি সংশোধন। নর্মদা বাঁচাও আন্দোলন জাতীয় পুনর্বাসন নীতি সংশোধন করতে সরকারকে বাধ্য করেছিল। এর ফলে পুনর্বাসন দেওয়ার আগে ক্ষতিগ্রস্ত মানুষজনের মতামত নেওয়ার নতুন নীতি গৃহীত হয়। 2. সুপ্রিম কোর্টের রায়। নর্মদা প্রকল্পের সঙ্গে যুক্ত রাজ্যগুলিকে নর্মদা বাঁচাও আন্দোলনের দাবি মেনে নিয়ে বাস্তুচ্যুত মানুষদের
যথাযথ পুনর্বাসন দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট যে নির্দেশ দেয় তা আন্দোলনের বড় সাফল্য বলে মনে করা হয়। একই সাথে সুপ্রিম কোর্ট নর্মদা বাঁধের উচ্চতা 90 মিটার কমিয়ে দিয়ে 130 মিটারের মধ্যে সীমিত রাখার নির্দেশও দেয়। 30. নর্মদা বাঁচাও আন্দোলন বিশ্ব ব্যাংকের উপরে কিভাবে চাপ সৃষ্টি করেছিল, এই চাপ সৃষ্টির ফলাফল কি হয়েছিল? সর্দার সরোবর বাঁধ প্রকল্পে অর্থ মঞ্জুর করা বন্ধ করে দেওয়ার জন্য নর্মদা বাঁচাও আন্দোলন বিশ্ব ব্যাংকের উপরে চাপ সৃষ্টি করেছিল। পরিবেশের উপরে, জীববৈচিত্র্যের উপরে, আদিবাসী সম্প্রদায়ের জীবন ও জীবিকার উপরে এই প্রকল্প কি বিরূপ প্রভাব ফেলতে পারে সে বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে যে জনমত তৈরি করেছিল নর্মদা বাঁচাও আন্দোলন, তার ফলে বিশ্ব ব্যাংক এই প্রকল্প থেকে সরে দাঁড়ায়। ফলস্বরূপ 1993 সালে বিশ্ব ব্যাংক নর্মদা উপত্যকা উন্নয়ন প্রকল্পে অর্থ মঞ্জুর বাতিল করে। 31. নর্মদা বাঁচাও আন্দোলনের মূল্যায়নের দুটি দিক বর্ণনা করো। নর্মদা বাঁচাও আন্দোলনের মূল্যায়নের দুটি দিক হল: 1. নর্মদা বাঁচাও আন্দোলন ভারতের গণতন্ত্রে অহিংস নাগরিক আন্দোলনের একটি প্রতীক স্বরূপ। চরমপন্থা ছাড়াই এই আন্দোলন যেভাবে দেশের ভিতরে ও দেশের বাইরে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিল তা সব দিক থেকেই ব্যতিক্রমী। পৃষ্ঠা 141। 2. এই আন্দোলন দেখিয়েছিল কিভাবে সরকারের সম্পূর্ণ একক সিদ্ধান্তের উন্নয়ন প্রকল্পগুলি মানুষ ও পরিবেশের ক্ষতি করে। নর্মদা বাঁচাও আন্দোলন দীর্ঘ 4 দশক, প্রায় 40 বছর ধরে আন্দোলন চালিয়ে শেষ অবধি সরকারি বিচার ব্যবস্থা, জাতীয় ও আন্তর্জাতিক জনসমাজকে এটা বোঝাতে সক্ষম হয়েছিল। 32. নর্মদা বাঁচাও আন্দোলনের গুরুত্বের প্রধান 3টি দিক কি? নর্মদা বাঁচাও আন্দোলন ভারতের নাগরিক সমাজের আন্দোলনগুলির মধ্যে নানান দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আন্দোলন। এই আন্দোলনের গুরুত্বের 3টি প্রধান দিক হল: নদীমাতৃক পরিবেশের সুরক্ষা, মানবাধিকার সংরক্ষণ এবং পরিপোষক বা টেকসই উন্নয়নের প্রয়োজনীয়তা। 33. নর্মদা বাঁচাও আন্দোলন অংশগ্রহণমূলক গণতন্ত্রকে কিভাবে উপস্থাপিত করতে পেরেছিল তার সংক্ষিপ্ত বিবরণ দাও। নর্মদা বাঁচাও আন্দোলন আধুনিক গণতন্ত্রের অন্যতম উপাদান অংশগ্রহণমূলক গণতন্ত্রকে উপস্থাপিত করতে সফল হয়েছিল। বৃহৎ নদীবাঁধ প্রকল্প রূপায়ণে সরকারের একক সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে নর্মদা বাঁচাও আন্দোলন নদী অববাহিকায় বসবাসকারী অধিবাসীদের অভাব অভিযোগ, সর্বোপরি বাঁধ নির্মাণে তাদের দেওয়া পরামর্শ বিবেচনা করতে সরকারি কর্তাদের বাধ্য করেছিল। এর ফলে উন্নয়নের কর্মকাণ্ডে স্থানীয় অধিবাসীদের অংশগ্রহণের মতো গণতান্ত্রিক প্রক্রিয়া বাস্তবায়িত হয়েছিল। 34. নর্মদা বাঁচাও আন্দোলনের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। নর্মদা বাঁচাও আন্দোলনের 2টি বৈশিষ্ট্য হল: 1. পরিবেশ সংরক্ষণে কার্যকরী ভূমিকা নিয়েছিল এই আন্দোলন। নর্মদা নদীর ওপরে একটি বৃহৎ বাঁধ নির্মাণ পরিবেশের কি ব্যাপক ক্ষতি করতে পারে সে বিষয়ে মানুষকে সচেতন করে তুলতে পেরেছিল নর্মদা বাঁচাও আন্দোলন। 2. নর্মদা বাঁচাও আন্দোলন সরকারের জাতীয় পুনর্বাসনের পুরনো নীতিকে সংশোধিত করতে সক্ষম হয়েছিল, যার ফলে সরকারের তরফ থেকে পুনর্বাসন দেওয়ার আগে ক্ষতিগ্রস্ত মানুষজনের মতামত নেওয়ার নতুন নীতি গৃহীত হয়। 35. নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন এবং কেন? HSWB CHSE মডেল কোয়েশ্চেন। নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দেন মেধা পাটেকর। নর্মদা নদীর উপরে বহু উদ্দেশ্যমুখী বাঁধ নির্মাণের কর্মসূচি গৃহীত হলে তার ফলস্বরূপ ব্যাপক পরিবেশগত ক্ষতি এবং নদী অববাহিকায় বসবাসকারী প্রায় 2 লক্ষেরও বেশি মানুষের বাস্তুচ্যুত হওয়ার ও জীবন জীবিকা থেকে উৎখাত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এই পরিস্থিতিতে মেধা পাটেকর ও তার সহকর্মীরা এই প্রকল্পের বাস্তবায়নের বিরোধিতা করে নর্মদা বাঁচাও আন্দোলন গড়ে তোলে।